আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকে আমরা দেখব যে একটা জায়গা, জমি, ভূমি অথবা ফ্ল্যাট প্লট যেটাই আপনি নিতে চান, আসলে তার কি কি কাগজপত্র থাকা দরকার, কি কি কাগজপত্র আপনি সংগ্রহে রাখবেন, একটা ভূমি, জমি, ফ্ল্যাট নেওয়ার আগে আপনার কি কি বিষয় সাবধানতা অবলম্বন করা উচিত। তো আজকের এই ভিডিওটা দেখার পর আপনার অবশ্যই জায়গা, জমি, ভূমি যেটাই আপনি কিনতে চান সেটা কেনার ক্ষেত্রে অবশ্যই কিছু হইলে আপনি সচেতন কিন্তু হবেন। না হলে কিন্তু আপনি প্রতারিত হবেন। আপনার আশেপাশে বর্তমানে ফেসবুকে অসংখ্য বিজ্ঞাপন পাবেন আপনি। তো ওই বিজ্ঞাপনগুলার প্রতারণার ফাঁদে যাতে আপনি না পড়েন, আপনাদেরকে সচেতন করাই আমাদের দায়িত্ব। বাকিটা আপনার খুশি। তো দেখেন, এই রকম চিত্রে যেমন দেখতেছেন যে ধরলাম এই রকম একটা খুবই সুন্দর জায়গা যেটা আপনার পছন্দ হয়েছে, আপনি জায়গাটা ক্রয় করতে চান। তাহলে এই জায়গাটার বাংলাদেশের প্রেক্ষাপটে কি কি কাগজপাতি থাকবে? নাম্বার ওয়ান হচ্ছে এই জায়গাটার একটা দলিল থাকবে, একটা ডিড থাকবে। তাহলে এই জায়গাটার একটা ডিড অবশ্যই থাকবে, মানে যিনি বর্তমানে মালিক, যিনি আপনার কাছে বিক্রি করবেন তার নামে অথবা তার পিতৃপুরুষের নামে একটা দলিল থাকবে। আর এই দলিলগুলা মনে রাখবেন, নানা প্রকার কারণবশত দেখা যায় যে অনেক সময় জাল দলিলও হয়। তো এর জন্য আপনি যার কাছ থেকে সম্পত্তিটা নিচ্ছেন বা যিনি এটা দাবি করতেছে আমি বিক্রি করব, সর্বপ্রথম তার কাছ থেকে ওই দলিলের একটা ফটোকপি আপনি নেবেন। নিয়ে দলিলটা আপনি পড়ার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন যে উনি একা মালিক না তার সাথে আরো মালিকানা শরিক আছে, থাকলে কারা কারা বিক্রি করতেছে। যদি সবাই মিলে বিক্রি করে তাহলে আপনার জন্য ভালো। আর যদি বলে যে না আমার পিতার সম্পত্তি, পিতার নামে দলিল, তাহলে তার আর ভাই বোন সম্পর্কে আপনার একটু খোঁজ খবর নিতে হবে, তাদের বাটোয়ারা হয়েছে কিনা। বাটোয়ারা না হইলে একজন থেকে নিয়ে আপনি ফেঁসে যাবেন। তো এই জন্য দলিলটাও অনেক কিছু কিন্তু প্রকাশ করে। এখন আপনি যার কাছ থেকে নিচ্ছেন শুধু তার দলিল না, ওনাকে জিজ্ঞেস করতে হবে যে ভাই আপনি কার কাছ থেকে নিচ্ছেন। তো তার দলিলটা তো এইভাবে পূর্ব দিকে, উত্তর দিকে, উপরের দিকে যেটাই আপনি বলেন, আপনি কি করবেন, গত 100 বছরের দলিল খোঁজার চেষ্টা করবেন যে আসলে এই জমিটা গত 100 বছর থেকে কার কার নামে ছিল, ওই দলিলগুলো আপনি পাচ্ছেন কিনা। দলিলের পরে বাংলাদেশের ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে একটা খতিয়ান থাকে। মনে রাখবেন, একটা আইনের প্রতিষ্ঠিত নিয়ম হচ্ছে দলিল হচ্ছে মালিকানার মাধ্যম আর খতিয়ান হচ্ছে খাজনা দেওয়ার মাধ্যম। এটা সাধারণ কথাবার্তা। অনেক সময় যেটা হয়, এই খতিয়ানটা একটা মালিকানার সৃষ্টি করে, যেমন এসে খতিয়ান মালিকানার সৃষ্টি করে। তাই বলে সাবসিকুয়েন্টলি পরবর্তী যে আমাদের আরএস বিএস খতিয়ান আছে এগুলো মালিকানা প্রকাশ করে না। একটা জিনিস চিন্তা করবেন, আমাদের এই উপমহাদেশে সর্বপ্রথম জরিপ হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে বা সিএস জরিপ, যেটা 1888 থেকে 1940, প্রায় 52 বছর সময় নিয়ে হয়েছে। এরপরে শুরু হয়েছে আমরা জমিদারি প্রথা বাতিল করে বাস্তবে সবাইকে জমির মালিকানা দিয়েছি এসে খতিয়ানের মাধ্যমে। তো এই জন্য এসে খতিয়ানটা মালিকানা প্রকাশ করে। যদি এসে খতিয়ানে কারো নাম থাকে, জমি তার দখলে থাকে, তার কাছে পূর্ববর্তী কোনো দলিলও না থাকে, কোনো সমস্যা নেই, উনি ওই সম্পত্তির মালিক, ওই রেকর্ডীয় মূল্যে উনি বিক্রি করতে কিন্তু পারেন। এরপরে আমরা রিভিশনাল সার্ভে বা আরএস সার্ভে পাবো। এটা ছাড়া নামজারি এরকম সার্ভেও আপনি পাবেন। এগুলো রিলেটেড ইউটিউবে আমাদের পৃথক পৃথক ভিডিও আছে। সিএস খতিয়ান কিভাবে চিনবেন, এসএ কিভাবে চিনবেন, আরএস কিভাবে চিনবেন, নামজারি কিভাবে চিনবেন, সেগুলো দেখতে পারেন। অথবা মাঝে মধ্যে আমাদের কোর্স হয়, সেটাও দেখতে পারেন। তাহলে দুটো জিনিস আপনি সম্পত্তি রিলেটেড পাইলেন, একটা হচ্ছে অবশ্যই দলিল আর একটা হচ্ছে খতিয়ান। ওই যে বিভিন্ন চটি পত্রিকায় যে দলিল বাতিল হয়ে গেল, খতিয়ান বাতিল হয়ে গেল, মালিকানা চলে গেল, এগুলো সব ভুয়া নিউজ, এটা মনে রাখবেন। এরপরে যেটা হচ্ছে, আপনার যে ফ্ল্যাট বা প্লট আছে, এই প্লটটার অবশ্যই এই জরিপগুলোর একটা নকশা আছে। আগে দাগগুলো বড় বড় ছিল, পরবর্তী সাবসিকুয়েন্টলি সেগুলো কেটে ছোট করা হয়েছে এইরকম। আর যেটা হচ্ছে যে এই সম্পত্তিটার বাস্তব দখলটা ঠিক আছে কিনা, এটাও আপনাকে একটু যাচাই বাছাই করে দেখতে হবে যে বাস্তবে আসলে দখলটা ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যায় যে নকশা মোতাবেক তার এতটুকু হওয়ার কথা, উনি এই দিকে বেশি দখল করে আছে, তো এগুলি সাবসিকুয়েন্টলি পরবর্তীতে ঝামেলা করে। তো এই জন্য প্রপারলি আপনি যদি একটা সম্পত্তি ক্রয় করতে চান বা আপনার সম্পত্তির মালিকানা 100% রূপে পিওর রাখতে চান, তাহলে আপনার চারটা জিনিসের উপর মাথায় রাখতে হবে। একটা হচ্ছে বাস্তব দখলটা আপনার ঠিক আছে কিনা, ওই দখলটা নকশা মোতাবেক কিনা, আপনার সেই নকশা মোতাবেক খতিয়ান হয়েছে কিনা, সেই মোতাবেক আপনার দলিল আছে কিনা।
তাহলে দলিল, খতিয়ান, নকশা, বাস্তব দখল, এই চারটা যদি আপনার প্রপারলি 100% রূপে দেওয়া থাকে তাইলে আপনি সিকিউর, তাইলে আপনি যে সম্পত্তিটা নিচ্ছেন কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা কিন্তু নাই। এটা জমির ক্ষেত্র হইতে পারে অথবা ফ্লটের ক্ষেত্রেও হইতে পারে। ফ্লটের ক্ষেত্রে রিয়েল এস্টেট কোম্পানিগুলো আপনাকে যে ড্রয়িং দেয় বাস্তবের সাথে ওই ড্রয়িং মিলিয়ে নেবেন, আপনাকে যে নাম্বারিং করা হয়েছে ওই নাম্বারের ফ্লটটা দিচ্ছে কিনা সেটাও একটু মিলিয়ে নেওয়ার কিন্তু চেষ্টা করবেন। এটা ছিল জমি আর ফ্লটের ক্ষেত্রে। এখন চলে আসি, আপনি যদি ফ্ল্যাট নিতে চান, ধরলাম যে এইটার উপরে আপনি 10 তলা একটা বিল্ডিং উঠতেছে বা উঠবে অথবা অলরেডি তৈরি হয়ে গেছে, অবস্থা ভিন্ন কিন্তু হইতে পারে। তাহলে এই যে কাগজপাতিগুলো আমরা বললাম এইগুলা থাকবে প্লাস, তাইলে এটার সাথে কি হচ্ছে প্লাস এডিশন হবে, কি হচ্ছে যে রিয়েল এস্টেট কোম্পানি এখানে একটা বিল্ডিং তৈরি করবে বলে আপনার সাথে চুক্তি করতেছে, আসলে কি সে অনুমতি পাইছে কিনা এরকম একটা ফ্ল্যাট তৈরি করা, তার রাজুক বা অন্য কোনো সংস্থা থেকে সে অনুমতি পাইছে কিনা, যদি পায় তার অনুমোদিত নকশা। অনেক সময় ঢাকা শহরে দেখেন যে 10 তলার পারমিশন নিয়ে 12 তলা বানায়, 10 তলার পারমিশন নিয়ে 14 তলা বানায়। এখন আপনি 14 তলা কিনলে তো ঢুকবেন, তাইলে রাজুক অনুমোদিত নকশা আপনাকে দেখতে হবে। এরপরে যে রিয়েল এস্টেট কোম্পানিটা আপনার কাছে বিক্রি করতেছে আসলে কি এটা নিবন্ধিত কিনা। বাংলাদেশে বর্তমানে সম্ভবত প্রিমিয়াম হোম নামে ফেসবুকে একটা পেজ চলতেছে, দেখবেন। তো ওনারা আরওসিতে নিবন্ধিত কিন্তু না, বা আপনিও যাচাই করতে পারেন। যেই কোনো কোম্পানির নাম আরওসির ওয়েবসাইটে গিয়ে আপনি যদি একটা নতুন কোম্পানি খুলতে চান ওই কোম্পানির নামটা টাইপ করবেন, দেখবেন যে যদি নিবন্ধিত থাকে দেখাবে, না থাকলে আপনার জন্য বরাদ্দ থাকবে। তাইলে যেই কোনো কোম্পানি যদি হয় আপনার দায়িত্ব হচ্ছে আরওসির ওয়েবসাইটে চেক করবেন যে আসলে কি এরা প্রাইভেট লিমিটেড কোম্পানি না শুধু ট্রেড লাইসেন্স দিয়ে কাজ করতেছে। এরা যদি হয়, এরপরে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা আছে যে রিয়েল এস্টেটের যে ব্যবসায়িক অ্যাসোসিয়েশন আছে রিহেবের সদস্য হওয়া ছাড়া আপনি কোনো বাণিজ্যিক কার্যক্রম করতে পারবেন না। তাহলে যেই কোম্পানি থেকে আপনি নিচ্ছেন তার অবশ্যই লাইসেন্সটা আপনি দেখবেন, ওটা কি শুধু ট্রেড লাইসেন্স না প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড হইলে আরওসিতে তার নিবন্ধন নাম্বার কত, নিবন্ধন নাম্বার দিয়ে একটু যাচাই করে দেখেন আসলেই কি নিবন্ধিত কিনা। এরপরে তার কাছ থেকে রিহেবের সদস্যপদটা চান। এইগুলা হচ্ছে যে 2 নাম্বার প্রতারক খপ্পরবাজি রিয়েল এস্টেট কোম্পানি থেকে নিজেকে বাঁচানোর প্রথম ধাপ। তাহলে অনুমোদিত নকশা, রিয়েল এস্টেট কোম্পানির লাইসেন্স, আরওসিতে নিবন্ধন, রিহেবের সদস্য, এইটার সাথে যখন আপনি তার সাথে চুক্তি করতেছেন, যখন জায়গাটা কোনো খালি আছে, তো এইরকম ক্ষেত্রে আপনি বাংলাদেশের ক্ষেত্রে যদি তারা বলে 5 বছরে আপনাকে বানিয়ে দিবে, সাথে আরো 2 বছর যুক্ত করবেন, 7 বছরের আগে দিতে পারবে না, এটাই বাংলাদেশের বাস্তবতা, বলে কিন্তু লাভ নাই। আর যখন আপনার এই ফ্ল্যাটটা কেনার সময় আপনি কিস্তি দিচ্ছেন বা ব্যাংক থেকে লোন নেবেন, তখন তৃতীয় পক্ষ একটা এগ্রিমেন্ট হয়, আপনি রিয়েল এস্টেট কোম্পানি ব্যাংক, ওই চুক্তিটা নিবন্ধন করার দরকার পড়ে না। তাহলে ওই চুক্তি নিবন্ধনের আমাদের দরকার নেই। কিন্তু আপনি যদি এমনি কারোর সাথে ফ্ল্যাট কিনতে যান, ফ্ল্যাট, তাহলে সেক্ষেত্রে সেটা নিবন্ধন করা লাগে। এখন যখন এটা তৈরি হয়ে গেল, সবকিছু তৈরি করলো, তৈরি ক্ষেত্রে আরো আপনার ফ্ল্যাটের আয়তন কত হবে, কি কি সাজসজ্জা দিবে, মূল আয়তন কত হবে, এর বাইরে এডিশনাল কত হবে, এই যাবতীয় জিনিসগুলো অবশ্যই তো জানবেনই, এটার জন্য পৃথক আমাদের ভিডিও আছে। সর্বশেষ বিল্ডিংটা রেডি করে তারা একটা ব্যবহার সনদ ইস্যু করাবে কর্তৃপক্ষ থেকে, যে তারা যে ড্রয়িং করেছে সেই মোতাবেক বিল্ডিংটা তৈরি হয়েছে, এখানে বসবাসের যোগ্য। ওই সনদ যতদিন আপনি না পাচ্ছেন আপনার ওই বিল্ডিং এ থাকা কিন্তু আপনার নিজেকে নিজে আত্মহত্যার সমান। তাহলে এইটা ওই কোম্পানি কিন্তু আপনাকে করে দিবে। তাহলে আপনি যেটা অন্তত বুঝলেন, যদি আপনি ব্যাংক থেকে লোন নিয়ে ফ্ল্যাট নিতে চান তাহলে তৃতীয় পক্ষের সাথে যে এগ্রিমেন্ট করতেছেন এটা নিবন্ধন বাধ্যতামূলক না। আর তার মানে হচ্ছে চুক্তি ব্যাংক এবং কোম্পানি, যখন আপনি তিন পক্ষের মধ্যে চুক্তি করতেছেন আমাদের আইন বলতেছে এটা নিবন্ধনের দরকার নাই, যেহেতু এখানে 3 পক্ষ থাকতেছে। আর এমনি স্বাভাবিকভাবে আপনি যদি সম্পত্তি ক্রয় করতে চান বায়নামা চুক্তি অবশ্যই লিখিত হবে, নিবন্ধিত হবে, না হলে আইনগত কিন্তু কোনো প্রতিকার পাবেন না, এটা জিনিস মনে রাখবেন। আবার অনেকেই যেটা করেন সেটা হচ্ছে যে ফ্ল্যাটের রেজিস্ট্রেশন খরচ যেহেতু প্রায় 10%-এর উপরে চলে আসে, মানে 1 কোটি টাকার ফ্ল্যাটে 10 লাখ টাকা তো আপনার নিবন্ধন খরচে দিতে হয়। তো এই জন্য আপনারা কিছু নেগোসিয়েশন কিন্তু আগে করতে হবে। নেগোসিয়েশনটা কেমন দেখেন, একটা দলিল নিবন্ধনের বিভিন্ন স্তরে খরচ আছে। একটা ফ্ল্যাট নিবন্ধনের নিবন্ধন ফি এর মধ্যে রেজিস্ট্রেশন খাতে 1% যায়, স্ট্যাম্প শুল্ক 1.5% যায়, স্থানীয় কর যায়, এরপরে বাকিগুলো কিন্তু কোম্পানির খরচ, যত প্রকার উৎস কর, আয় কর, ভ্যাট, এগুলো কোম্পানি দেওয়ার কথা।
এখন আপনি না জানার কারণে কোম্পানিগুলো আপনার থেকে আদায় করে। তো এই জন্য যখন আপনি তার সাথে ডিলিং করতেছেন, আগে বলবেন যে ভাই এইটা যদি, যখন প্রপারলি আপনি রেজিস্ট্রেশন করে দিবেন, আমার তো 10 লাখ টাকা, আপনার টাকাটা আমাকে দিতে হবে, তাইলে ওই 10 লাখ টাকা আপনি কম্পনসেট করেন, ওই 10 লাখ টাকা আপনি কম নেন, যতটুকু নেগোসিয়েশন আপনি করতে পারেন। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কিন্তু জিনিস, এটা মনে রাখবেন। এরপরে হচ্ছে যে রিয়েল এস্টেট কোম্পানিগুলো নতুন প্রজেক্টগুলোতে তারা 10 শতক 20 শতক জমির অরিজিনাল মালিক থাকে, কিন্তু 3 বিঘা 4 বিঘা মানুষের জমি দেখে আপনার থেকে টাকা নেয়। তো যদি আরওসিতে নিবন্ধিত হয়, রিহ্যাবের সদস্য হয়, তাদের ট্র্যাক রেকর্ড ভালো থাকে, ওই রিয়েল এস্টেটের কাছেই আপনি এরকম কিস্তিতে টাকা পয়সা দিয়ে ফ্ল্যাট কিনবেন। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি, দেখেন আপনার টাকা কম থাকলে ভাই কিস্তিতে আপনার ফ্ল্যাট নেওয়ার কোনো দরকার নেই। তার চাইতে ভালো আপনি অল্প অল্প করে শেয়ার বাজারে বিনিয়োগ করেন। আমরা আমাদের শেয়ার বাজার রিলেটেড একটা কোর্স তো আসতেছে, কালকে ফ্রি ক্লাস আছে, অংশগ্রহণ করতে পারবেন। দেখেন, আমি ধরি যে আপনি গুলশানের মধ্যে একটা ফ্ল্যাট কিনবেন, 2 কোটি টাকা যাবে আপনার। আপনি আশা করতেছেন 10 বছর পরে সেটা 20 কোটি হবে। 20 কোটি আপনি যখন বৃদ্ধ হবেন, আপনার ছেলে মেয়ে বিক্রি করতে দিবে? জীবনেও দিবে না। আপনার ঘর থেকে বের করে দিবে, কিন্তু বিক্রি করতে দিবে না। তো আপনার কাছে যদি অডেল সম্পত্তি থাকে, তাইলে ফ্ল্যাট নিবেন। আর না হইলে আপনার কর্জ করে কিস্তি দিয়ে নেওয়ার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আপনি তার চাইতে ভালো নিজের সেফটির জন্য, সিকিউরিটির জন্য ভালো কোম্পানি দেখে শেয়ার বাজারে বিনিয়োগ করেন। ওইটা আপনার স্বাধীনতা, ওইটা আপনি যখন খুশি বিক্রি করতে পারবেন, বছর বছর পেনশনের মতো টাকা পয়সা পাবেন, ওইটাই আপনার কাজে দিবে। তো যাক, আগামীকালকের ক্লাসে আশা করি আপনারা আমাদের ওই ক্লাসটাতে অংশগ্রহণ করলে বুঝতে পারবেন যে রিয়েল এস্টেট আসলে আমাদেরকে কতটুকু দিচ্ছে। কারণ রিয়েল এস্টেটে একসাথে অনেক টাকা লাগে, সরকারকে রেজিস্ট্রেশন খরচ দিতে হয়, ভূমিকম্প হইলে শেষ, এটা ছাড়া নিবন্ধন খরচ, ঝামেলা, চাঁদাবাজি সব তো আছেই। কি দরকার ভাই? কোনো দরকার নেই। তার চাইতে ভালো ভালো কোম্পানি দেখে বিনিয়োগ করেন, জীবন পাল্টে যাবে।